নমস্কার। আজকে একটা গল্প দিয়ে শুরু করব। 10 বছরের ছেলে রোহিত স্কুল থেকে সবে বাড়ি ফিরেছে, কাঁধে এখনো ব্যাগ। ভারী ব্যাগটা নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। তারপর চিৎকার করে কেঁদে উঠল। 1 ঘন্টার মধ্যে তাকে আবার টিউশনে যেতে হবে। হোমওয়ার্ক এখনো কমপ্লিট হয়নি, আর ক্লাস টেস্টও আছে। মা কাছে গিয়ে বলল, তোমাকে তো সবকিছু দেওয়া হয়েছে, ভালো স্কুল, ভালো টিউশন, ভালো খাবার দাবার, যখন যেটা চাইছো সেটাই দেওয়া হচ্ছে, তারপরেও এমন ব্যবহার। এই ঘটনাটা আজকে কিন্তু শুধু রোহিতের বাড়িতে নয়, হাজার হাজার বাড়িতে এইরকমই কম বেশি সিনারিও আমরা দেখতে পাচ্ছি। তারা কি দুর্বল? না। তারা কি সহজে ভেঙে পড়ে? না। তারা মানসিকভাবে দুর্বল নয়, তারা মানসিকভাবে ক্লান্ত। তাই আমাকে আমার শিশুর যে ইমোশনগুলো, সেগুলোকে বুঝতে হবে। একটা 10 বছরের বাচ্চা কিন্তু বড়দের মতন ইমোশনাল রেগুলেশন করার সক্ষমতা গড়ে ওঠে না। তাই আমাদেরকে আগে বুঝতে হবে কেন আমার শিশু এরকম বিহেভ করছে। কেন বলুন তো? মানব শিশুদের শৈশবটা এতটা দীর্ঘ। অন্যান্য যে প্রাণীরা রয়েছে তাদের তো জন্মানোর কয়েক ঘন্টার মধ্যে বা কিছুটা সময়ের মধ্যেই তারা মোটামুটি সক্ষম হয়ে তারা নিজেদের খাবার দাবার খুঁজে নেওয়া থেকে শুরু করে তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু মানব শিশুদের অনেকটা দীর্ঘ কিন্তু তাদের শৈশব। তারা প্রচন্ডভাবে পরনির্ভরশীল, তারা একা বাঁচতে পারে না। আমাদের যে মস্তিষ্ক সেটা কিন্তু অনেক জটিল ভাবে গঠিত। ব্রেনের ডেভেলপমেন্ট প্রসেসটা কিন্তু খুব ধীরে ধীরে হয়, বিশেষ করে এরিয়াস অফ ইমোশন, তারপরে ডিসিশন মেকিং, সেলফ কন্ট্রোল, এগুলো বাচ্চাদের শিখতে অনেক সময় লাগে। সেই জন্য এই সময় কিন্তু ইমোশনাল সাপোর্টের ভীষণ প্রয়োজন হয়। তো 10 বছরের বা 15 বছরের, 18 বছরের ছেলের কাছে যদি আমি 40 বছরের মতন বিহেভিয়ার আশা করি, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। 20 থেকে 25 বছর সময় লাগে, এটা মাথায় রাখতে হবে। মানুষের মস্তিষ্ক জন্মের সময় অসম্পূর্ণ থাকে। যে অংশগুলি চিন্তা করতে সাহায্য করে, আবেগ নিয়ন্ত্রণ করে, আত্মসংযম শেখায়, সিদ্ধান্ত নিতে শেখায়, সেই অংশগুলো তৈরি হতে অনেকটা সময় লাগে। তাই যত্ন ও ভালোবাসা আক্ষরিক অর্থেই শিশুর মস্তিষ্ক গড়ে তোলে। Proper nurture, care and love actually helps to grow a child's brain. শিশুর মধ্যে কিন্তু নির্ভরতা থেকেই আত্মনির্ভরতা গড়ে ওঠে। With proper love and care only we can raise a proper secure attachment. এর ফলে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস গড়ে ওঠে শিশুর মধ্যে স্বাধীনতা বোধ, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্রবণতা তার মধ্যে জন্মায়। তার ভবিষ্যতের ভালো রিলেশনশিপ তৈরি করবার ক্ষমতা জন্মায়। কিন্তু যদি সেটা না পায়, সেই সঠিক যত্ন, সেই সঠিক আদর, তাহলে কিন্তু তার পরবর্তী জীবনটা বড্ড ইনসিকিউর হয়ে ওঠে। তাই শৈশবটাকে শৈশবের মতন করে নার্চার করাটার ভীষণ প্রয়োজন আছে। বাচ্চাকে কিন্তু ভালোবাসলে বাচ্চা কখনো নষ্ট হয়ে যায় না, কিন্তু যদি ভুল জায়গায় আদর আর ভুল জিনিসকে মেনে নেওয়া হয়, সেখানে কিন্তু বাচ্চা নষ্ট হয় বা ভুল জিনিসটাকে, ভুল বিহেভিয়ারটাকে সে তখন অ্যাডাপ্ট করে। এবারে এক এক করে কি ভুল আমরা সাধারণত করে থাকি মা বাবারা অজান্তে, সেই বিষয়গুলো নিয়ে বলবো। প্রথমে যেটা আসছে মাথায় সেটা হলো, শিশু যদি কম নম্বর পায়, তাকে বকাবকি না করে যদি আমরা এমন করে বলি যে হ্যাঁ, মার্কস ইজ ইম্পর্ট্যান্ট, বাট তুমি আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই এতটা ভেঙে পড়ার বা এতটা ভয় পাওয়ার কিচ্ছু নেই, তুমি ঠিক পারবে। তাহলে কিন্তু তার আত্মবিশ্বাসটা গড়ে উঠবে। কিন্তু তার জায়গায় যদি তাকে কম নম্বর পাওয়ার জন্য মারধর করা হয়, বকাবকি করা হয় বা কারোর সাথে কম্পেয়ার করা হয়,
বা ইচ্ছে করে তুমি করছো, এসব যদি অ্যালিগেশন দেওয়া হয়, কি করে তার আত্মবিশ্বাস গড়বে বলুন তো? তাই আগে শিশুর আবেগকে, ইমোশনকে শান্ত করুন, তারপরে শেখান। তাহলে দেখবেন খুব সহজ হবে তাকে নার্চার করাটা। যেহেতু আমাদের দেশে বিশেষ করে পড়াশোনার চাপটা খুব কম বয়স থেকে চলে আসে, তাই বাচ্চারা না ভীষণ একটা ক্লান্তিতে ভোগে। স্কুল, তারপরে টিউশন, তারপরে কোকারিকুলার অ্যাক্টিভিটি, আবার হচ্ছে পেন্ডিং হোমওয়ার্ক, ক্লাস টেস্ট, একরকম তারা না ভীষণভাবে জর্জরিত হয়ে থাকে। তার ফলে কি হয়, তারা যেন খুব সহজে ক্লান্ত হয়ে পড়ছে মানসিকভাবে। অ্যাঙ্গার, পেন, তারপরে খিটখিটে হয়ে যাচ্ছে, ভীষণ ইরিটেবিলিটি আসছে, অ্যাঙ্গার থ্রো করছে, মিসবিহেভ করছে, এগুলো তারা খুব সহজেই কিন্তু অ্যাডপ্ট করছে। মেন্টাল রেস্টের যেটা প্রয়োজন সেটা কিন্তু পাচ্ছে না। প্রত্যেকের মধ্যেই ফ্যাটিক আসে, তাদেরকে খেলতে দিতে হবে, তারা খেলার সময় পাচ্ছে না। বাচ্চা যদি না খেলে তার সম্পূর্ণ বিকাশ কখনো হতে পারে না। হুম? তাই বাচ্চা দেখবেন, নেক্সট যদি বলি সেটা হচ্ছে কি, আজকালকার দিনে মানে বেবি সিটারের কাজই করছে কে? মোবাইল। তো তারা এতটাই মোবাইলের মধ্যে এনগ্রস, তার মধ্যে মোস্ট অফ দ্য ফ্যামিলিতে যেটা দেখা যায় বাবা মা দুজনেই ওয়ার্কিং। তো সেখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করবার মতনও সেরকম সময় থাকছে না। স্কুল থেকে আসছে ম্যাক্সিমাম, মানে আমার কাছে যত বাচ্চারা আসে, বাচ্চা বড় অ্যাডোলেসেন্স, তাদের মোটামুটি প্যাটার্নটাকে যদি দেখা হয়, মোটামুটি কিন্তু এমনই। স্কুল থেকে আসছে, এসে নিয়েই তার রিওয়ার্ড হচ্ছে মোবাইল। মোবাইলে ১ ঘন্টা সে সময় কাটাচ্ছে, কাটিয়ে নিয়ে তারপরে সে হয়তো খাচ্ছে, ফ্রেশ হচ্ছে, তারপরে সে টিউশনে চলে যাচ্ছে। টিউশন থেকে এসে নিয়ে আবার হয়তো সে মোবাইল নিয়ে বসে পড়ছে। আবার হয়তো তারপরে মা-বাবা আসার পরে বলছে চলো পড়তে বসো, আবার তারা পড়াশোনা করছে, একটু পড়ে নিয়ে আবার ঘুমানোর আগে মোবাইল দেখে নিয়ে আবার ঘুমোতে যাচ্ছে। তো মোস্ট অফ দ্য টাইম যখনই তারা ব্রেক পাচ্ছে, সেখানে বেবি সিটারের কাজ করছে বা হয়তো তার সঙ্গীর কাজ করছে হচ্ছে তার মোবাইল। সেখানে কোনো মা-বাবার সাথে ইন্টারঅ্যাকশন নেই। একটা যেন সবসময় ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা একাকিত্বের জীবনকে তারা কিন্তু চুজ করে নিচ্ছে। যেটা আমাদের ছোটবেলায় হতো, স্কুল থেকে আসার পরে প্রচুর কথা থাকতো, যেটা মায়ের সাথে তো শেয়ার করতাম। ঘুমোতে চাইতাম না, জোর করে বলে একটু ঘুমো, অনেক কথা বলেছিস। সেই সব জায়গাগুলো আস্তে আস্তে যেন কোথায় ফেড হয়ে যাচ্ছে। মেন্টাল রেস্ট কিন্তু কোনো অলসতা নয়। এই মানসিক বিশ্রামটা সত্যিই প্রয়োজন আছে। প্রত্যেক দিন মিনিমাম 20 মিনিটস ইউ নিড টু টক টু ইউর চাইল্ড। হ্যাঁ, সে চাইল্ড মানে আমি একদম বলছি না ছোট বাচ্চা শুধু, ছোট বড়, ছোট বাচ্চাদের তো আরো বেশি সময় দিতে হয়। আমি বড়দের কথা বলছি, যে সে হয়তো অ্যাডোলেসেন্সে চলে গেছে, তারপরেও ২০-২৫ বছর পর্যন্ত কিন্তু এই অ্যাটাচমেন্টটার ভীষণ প্রয়োজন আছে। সেই কথার মধ্যে কিন্তু ওই মার্কস কত পেলে বা কি পেলে সেটা নয়। সারাদিন কেমন গেল, কি কি হলো, কি মজা করলে, কি করলে, সেই সমস্ত ব্যাপার, বা আমি কি করলাম, সেই সমস্ত ব্যাপারে যদি একটা আলোচনা হয়, সেটা কিন্তু অনেক সুন্দর একটা সময় কাটে। আমাদের দেশে বিশেষ করে ৩টে কথা ভীষণ বাচ্চাদেরকে শুনে বড় হতে হয়। এক হচ্ছে ছেলেরা কাঁদে না, মেয়েদেরকে হচ্ছে অ্যাডজাস্ট করতে হয়, আর নাটক করো না। কারোর কাঁদতে ইচ্ছে হলে সে কাঁদবে, সেটা দুর্বলতার কখনো চিহ্ন নয়। তার একটা ইমোশন এসছে, সে সেই ইমোশনটাকে বার করতে চাইছে, তাতে অসুবিধাটা কোথায়? তাই কাঁদা মানে সে মেয়ে হয়ে যাচ্ছে, এটা একটা ভুল কনসেপ্ট। মেয়ে মানেই তাকে সবকিছু অ্যাডজাস্ট করে যেতে হবে, দ্যাট ইজ অলসো রং। আর নাটক না, সে নাটক করছে না। কোনো কোনো সময় আমি যদি সেটা না পারি, হতে পারে সে সেটা নাটক করছে বা সেটা পারছে না, মানে তার হয়তো সেখানে সেই সময় তার সেই ইচ্ছেটা নেই বা পারছে না, তার মানে সে সেটা নাটক করছে বলে তাকে হিউমিলিয়েট করা, সেটাও কিন্তু কারেক্ট বিহেভিয়ার আমাদের বড়দের কখনো নয়। বাচ্চা শেখে আমার অনুভূতিগুলো মনে হয় ভুল। বাচ্চা যদি খুব রেগেও যায়, তখন তাকে বলতে হবে যে বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি রেগে গেছো, বাট চিৎকার করাটা কি ঠিক? তাহলে কিন্তু সে সেখানটায় সেটা বুঝতে শিখবে। নেক্সট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ট্রমা। আমাদের মধ্যে না একটা ধারণা রয়েছে ট্রমা মানেই সেখানে কোনো বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হবে বা কিছু, সেটা কিন্তু নয়। ছোট ছোট কারণ থেকেও বাচ্চার মধ্যে কিন্তু ট্রমার জন্ম নিতে পারে।
যদি বাচ্চা বাবা মার মধ্যে প্রায়শই ঝগড়াঝাটি দেখে, মারধর দেখে, বা তাকে মারধর করা হয়, মার্কস ভালো পাচ্ছে না, বা তাকে ভয় দেখানো হয়, তুমি এটা করছো তাই তোমার সাথে এটা করা হবে, এর থেকেও কিন্তু এই ছোট ছোট কারণগুলো থেকেও কিন্তু শিশুর মনে ট্রমার জন্ম নিতে পারে। আর এই ট্রমা থেকে কি হতে পারে জানেন? তার মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হতে পারে, ভয় পেতে শুরু করবে, ডিসিশন মেকিং এ তার ভয় লাগবে, ধীরে ধীরে তার আবেগ প্রকাশ করাটাকেও সে কিন্তু কমাতে থাকবে। কারণ সে তো মনে করছে যে আমি আবেগ প্রকাশ করলেও সেটাকে কেউ রেকগনাইজ করে না, সেটাকে বলা হয় যে তুমি ভুল করছো, তাই সেটা করা যাবে না, সেটা শেষে ভয় দেখিয়ে শিশুকে চুপ করানো যায়, কিন্তু তার নিরাপত্তাকেও ধীরে ধীরে নষ্ট করে দেওয়া হয়। নেক্সট বলবো, আমরা বলে থাকি ও ইচ্ছে করে করছে, ও পারে তবু করছে না। না, আমরা সবাই ভালো শুনতে চাই, আমাদের সবার ভালোটাই ভালো লাগে, খারাপটা শুনতে কারোর ভালো লাগে না। তাই ও ইচ্ছে করে করছে সেটা কিন্তু মনে হয় না ঠিক। রিসার্চ কিন্তু বলছে শিশু তখনই সমস্যা করে যখন সে সামলাতে পারে না। হতে পারে শিশু হোমওয়ার্ক করতে চায় না বা পারছে না, হতে পারে তার অ্যাটেনশনের প্রবলেম হচ্ছে, বা তার লার্নিং কোনো ইস্যুস আছে, লার্নিং ডিফিকাল্টি আছে, ফিয়ার অফ ফেলিয়ার, সেটা হতে পারে, অনেক কারণ হতে পারে। কিন্তু আমরা যদি তাকে সেটার জন্য বলি ইচ্ছে করে করো না, বদমাইশি করো, আর তার জন্য যদি হচ্ছে আমরা তাকে পানিশমেন্ট দিয়ে থাকি না, পানিশমেন্ট নেভার টিচেস এনি স্কিল। পানিশমেন্ট দিয়ে আপনি তাকে স্কিলফুল পার্সন তৈরি করতে পারবেন না। তাহলে দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে। যে তুলনা বা কম্প্যারিজন, এর চেয়ে ভয়ঙ্কর রোগ আর কটা আছে জানি না। মানে প্রতিদিন বাচ্চাদের যখন কথা শুনি না, সত্যি বলছি প্রচুর কষ্ট পাই ভেতর থেকে। এখন সে ক্লাস 8-এ পড়ে, সে যখন ক্লাস 6-এ ছিল, মা এত তার কম্প্যারিজন করতো, মা বাবা দুজনে মিলেই, তার মনে হয়েছিল হি বট সাম পয়জন। হ্যাঁ, মানে একটা ক্লাস 6-এর বাচ্চার এইরকম তার মাথায় তার খেয়াল এসেছিল যে হি শুড ডু সামথিং রং উইথ হিমসেলফ। তো কেন, কিসের জন্য? যে যার মতন কিন্তু সুন্দর হতে পারে, তার পড়াশোনাটা সেভাবে হচ্ছে না, তো তার কারণটা খুঁজবো না তাকে দোষারোপ করলে পরে তার মধ্যে চেঞ্জেস পাবো? আমি তো এই সিম্পল জিনিসটা বুঝতে পারি না। এই তুলনা, ওর মতন হও, ও তো ফার্স্ট হচ্ছে, বা ও এত ভালো করছে, তুমি নও, এটা থেকে বাচ্চাকে কি শেখায় জানি যথেষ্ট ভালো নই, তার নিজের প্রতি সেলফ রেসপেক্ট কমে যায়, মেন্টাল ইনসিকিউর একটা পার্সন সে তৈরি হয়। তুলনাটা না, শিশুর তার আগের থেকে তোমাকে আরো বেশি বেটার হতে হবে। তুমি এটা যখন পারছো, তুমি আরেকটু যদি ট্রাই করো, তুমি আবার তোমার দেখবে এই স্কিলটা তুমিই বাড়িয়েছো, আরো বাড়াতে পারবে। আই ফিল দিস ইজ দ্য বেটার ওয়ে। তার ফল নয়, তার প্রচেষ্টার প্রশংসার প্রয়োজন হয়। যে চেষ্টাটা করছে সেটার প্রশংসা করুন। এই তো তোমার মধ্যে সেই টেনাসিটি রয়েছে যে তুমি করবে বলে ভাবছো, এটাই খুব সুন্দর। মার্কস যাই আসুক, ইটস ওকে, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ক্রিয়েশন অফ গড, সো ইউ ক্যান ডু ইট। এটা তাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে না পানিশমেন্ট দিলে পরে এগিয়ে নিয়ে যাবে বলুন? তাই সবশেষে এটাই বলবো, আমাদের শিশুরা না অযোগ্য নয়, তারা ভীষণ ট্যালেন্টেড, দে আর এক্সিলেন্ট। অ্যাকচুয়ালি দে আর এক্সিলেন্ট, কিন্তু আমরা তাকে না খুব ছোট্ট করে ভাবি। বিচার নয়, তাকে মন দিয়ে শুনুন, ভয় না দেখিয়ে পথ দেখাই, শাসনের আগে সংযোগ তৈরি করি। এই কানেকশনটার ভীষণ প্রয়োজন আছে, তবেই কিন্তু আমাদের শিশুরা খুব শক্ত মনের একটা দৃঢ় মানুষ তৈরি হতে পারবে। আজকের মতন তাই এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।